ইঝানের যে হৃদয়ে পদ্ম ফুল লেখা, তুমি কি সেটা জানো? পদ্ম শুধু ইঝানের কথা শুনছে, তার কিছু বলার ভাষা নেই। ডাক্তার সাহেব যে কিভাবে কথাগুলো বলছে কে জানে, সে তো আমাকে বলে, আমি তার স্পর্শ অনুভব করতে পারি কিনা। আচ্ছা, সে যে পদ্মকে লজ্জা দেয়, তার কথায় যে পদ্ম লজ্জা পায়, তা কি সে অনুভব করতে পারে? পদ্ম এক ধ্যানে ফ্লোরে তাকিয়ে আছে। ইঝানের ঠোঁটের স্পর্শ পদ্মের গালে পেতেই পদ্ম হড়বড় করে সরে যেতে লাগলো। সাথে সাথেই পদ্ম ইঝানকে গভীরভাবে জড়িয়ে ধরলো। আগে পারমিশন নিয়েছি, এখন আর সেটাও নিব না। সহ্য করে থাকতে হবে তোমায় পদ্ম ফুল। ভাবি, তোমার শরীরে এসব কিসের দাগ? ইজনিয়ার কথা শুনে পদ্ম খুব লজ্জা পেল। আজ ইঝানের জন্য তাকে এসব কারণে লজ্জা পেতে হচ্ছে। পদ্ম মাথা তুলে ইজনিয়ার দিকে তাকালো। ইজনিয়া দাঁত কতগুলো দেখিয়ে হাসছে। পদ্ম বুঝছে তার সাথে মজা নেওয়া হচ্ছে, তাই বলে একেবারে শাশুড়ির সামনে। মুনিরা শেখও পদ্মকে দেখলো, তিনিও মিটিমিটি হাসছে। কি এক রুদ্ধশ্বাস পরিস্থিতি। পদ্ম কি করবে বুঝছে না। আজই ইঝানকে বলতে হবে, এমন যেন আর কখনো না করে। তার এত বেশি ভালোবাসা, পদ্মের প্রতি যে এখন সবার সামনে বেঘুরে লজ্জা পেতে হচ্ছে। মা, আমি হসপিটালে যাচ্ছি। ইঝান রেডি হয়ে হসপিটালে যাচ্ছে। ইঝান পদ্মের দিকে তাকালো। পদ্ম রাগ দেখিয়ে মুখটা ফিরিয়ে নিল। ইঝান এটার মানে বুঝলো না। আবার কি হয়েছে যে একেবারে তাকে দেখে মুখ ফিরিয়ে নিয়েছে। তবে ইঝান কিছুই বলল না। আচ্ছা, সাবধানে যাস বাবা। ইঝান মুচকি হেসে বেরিয়ে গেল হসপিটালের উদ্দেশ্যে। পদ্মকে কিছু বলল না। যাওয়ার সময় এই জন্য যে শুকরিয়া আদায় করছে, কারণ না হলে ইজনি আপু সবার সামনে তাকে লজ্জা দিবে। পদ্ম যতই রাগ করুক, তবুও তো ইঝানের যাওয়ার দিকে তাকিয়ে আছে। পদ্ম তার শাশুড়ির সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করছে, আর দুজন মিলে একেবারে রান্নাঘরকে গল্প ঘর বানিয়ে দিল। এখন আর পদ্মের কোনো রকম অস্বস্তি বা লজ্জা পাওয়া কিছু কাজ করে না। মুনিরা শেখ যে তার শাশুড়ি, সেটা পদ্ম মাঝে মাঝে ভুলে যায়। একদম তার মায়ের মতোই আদর করে। পদ্ম সব কাজ শেষ করে রুমে এসেছে, গোসল করে আয়নার সামনে বসেছে। পদ্ম আয়নার সামনে বসে বসে নিজে নিজে হাসছে। কাল রাতে কিনা হলো, স্মৃতিচারণ করতেই শিউরে উঠল সে। ইঝানের বেহায়া রূপটা দেখে নিল কাল। পদ্ম হেসেই যাচ্ছে, থামাথামির কোনো নাম নেই। কেউ যদি হঠাৎ এসে দেখে, তাহলে নিশ্চিত বলবে পদ্ম পাগল হয়ে গিয়েছে। এক সময় তার হাসিটা বন্ধ হয়ে গেল। বিকেল 4টে। পদ্মের আর মন চাচ্ছে না রুমে একা থাকতে। সেই যে খেয়ে এসে শুয়েছিল, এখনো শুয়েই আছে। তার মূলত ঘুম আসছিল না, তাই শুয়ে শুয়ে ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতে থাকলো। আবার অতীতের কিছু কথাও স্মরণ করলো। এসব করতে করতে 4টা বেজে গিয়েছে। এখন আর ভালো লাগছে না, তাই ইজনিয়ার রুমে গেল। ইজনিয়া পায়ের ওপর পা তুলে ফোন দেখছে। পদ্ম দরজায় টোকা দিল। ইজনিয়া ঠিকঠাক হয়ে বসেছে, গলা উঁচু করে বলল, ভিতরে আসো। পদ্ম গুটি সুটি পায়ে ভিতরে ঢুকলো। ও ভাবি, তুমি এসেছো? আমি আরো ভাবলাম কে না কে এসেছে। জি আপু, একা একা ভালো লাগছিল না, তাই এসেছি। তুমি কি কোনো কাজ করছো? না হলে চলে যাব। ইজনিয়া সাথে সাথে উত্তর দিল, আরে না না, বসো, আমারও একা ভালো লাগছিল না, তাই ফোন দেখছিলাম। তুমি এসেছো, ভালোই হয়েছে, এখন একটু বসে গল্প করতে পারবো। পদ্ম হাসলো। ইজনিয়া আবারও বলল, তোমার সাথে তো এখন ভাইয়ার সম্পর্ক খুব ভালো, তাই না? পদ্ম লজ্জা পেল, মুখে কিছু বলল না। তুমি না বললেও আমি বুঝেছি। কাল কি ভাইয়া খুব আদর করেছিল? ইজনিয়া হাসতে হাসতে অবস্থা খারাপ। আর এইদিকে পদ্ম তবদা খেয়ে বসে আছে। এসেছিল গল্প করতে, এখন দেখি লজ্জা দিচ্ছে। এখানে বসে থাকা মুশকিল হয়ে যাচ্ছে। আপু, তোমার এসব কথা শুনে আমার কান গরম হয়ে যাচ্ছে। আমি তো গল্প করতে এসেছিলাম, এখন দেখছি লজ্জা দিচ্ছ। ইজনিয়া পদ্মের চিবুক ধরে বলল, ওরে আমার ভাইয়ের লজ্জাবতী সখী না। পদ্ম মাথাটা নিচু করে রইল। ইজনিয়া আর এসব নিয়ে কোনো কথা বলল না, কারণ তার ভাবির মুখ যে পরিমাণে ব্লাশ হচ্ছে, একটু পর তো লজ্জায় অজ্ঞান হয়ে যাবে। তখন তার ভাইয়ের দৌড়ানি খাওয়া লাগবে। পদ্ম আর ইজনিয়া একটা লম্বা সময় ধরে আলাপ জুড়ে দিল। পদ্ম তো বরাবরের মতোই বেশি কথা বলা মানুষদের পছন্দ করে, আর ইজনিয়া হলে তো আর কোনো কথাই নেই। পদ্ম মাঝে মধ্যে বুঝতে পারে না এটা কি আসলেই তার শ্বশুর বাড়ি কিনা, কারণ এই শ্বশুর বাড়ি নিয়ে অনেক বাজে ধারণা তার ছিল। তার ফুফাতো বোনকে শ্বশুর বাড়ির মানুষগুলো খুব শারীরিক মানসিকভাবে অত্যাচার করত। শেষ পর্যন্ত ছাড়াছাড়ি হয়ে গিয়েছে। সেই থেকে পদ্ম বিয়ে আর শ্বশুর বাড়ি এ দুটো জিনিসকে ভয় পেত। তবে শেখ পরিবারকে দেখে তার ধারণা পাল্টে গিয়েছে।
তারা অমায়িক মনের মানুষ। সে কখন মুনিরা শেখ পদ্মকে বললেন ইজান এসেছে, সে যেন রুমে যায়, কিন্তু পদ্ম যায়নি, বসে বসে এখনো কথা বলছে। ইজান তার মায়ের থেকে শুনেছিল পদ্ম ইজনিয়ার রুমে। পদ্ম জানে ইজান এসেছে, তাও রুমে আসছে না। এখন আর বরের জন্য মায়া মমতা কিছু নেই। ইজান একা বসে দুঃখ প্রকাশ করছে, তার কপালে জুটেছে একটা। পদ্ম রুমে আসো। ব্যাস, পদ্মের কথা বন্ধ হয়ে গেল। পিছন ফিরে দেখে ইজান দরজার সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে, আর ইজনিয়া সে তো দাঁত কতগুলো দেখিয়ে হাসছে। আসছো না কেন? আর কতবার বলতে হবে তোমায়? পদ্ম মৃদু কেঁপে উঠল ইজানের ধমকে। ইজান ইশারা করলো যাওয়ার জন্য। পদ্ম উঠে ইজানের কাছে গেল। ইজান পদ্মের হাত ধরে টেনে রুমে নিয়ে গেল। মেয়েটির উপর যতই রাগ থাকুক না কেন, তার মায়াবী চেহারা দেখলে সব রাগ চলে যায়। শোনো পদ্ম, এত রাগ করা ভালো নয়, আর স্বামীর সাথে রাগ করা তো আরো ভালো নয়, গুনাহ হয়, বুঝেছো? আমি বুঝি না সারাদিন তোমার এত রাগ কোথা থেকে আসে। আমি তো কোনো দোষ করিনি, কেন রাগ দেখাচ্ছ বলো তো? একটু দাম দাও না আমাকে তুমি। ইজান পদ্মকে শুইয়ে দিল, অতঃপর পদ্মের বক্ষে মাথা রাখলো। ইজানের মনে হলো একটু মানসিক শান্তির প্রয়োজন, তাই কাজটা করলো। আর পদ্ম সে অবাক হয়ে শুয়ে আছে, কিছু বলতে যাবে তখনই ইজান পদ্মের মুখে হাত দিল। কথা বলো না, আমার একটু শান্তি প্রয়োজন, আমি শুয়ে থাকি, আর সমস্যা হলে বলো, আমি সরে যাব। পদ্ম আর কিছু বলতে পারলো না, চুপচাপ শুয়ে রইল। ইজানকে আর কিছু বলতে মন চাইলো না। কিভাবে নরম কণ্ঠে বলল, আমার একটু শান্তি প্রয়োজন। পদ্ম চুপচাপ ইজানের চুলগুলোকে বিলি কেটে দিচ্ছে। সময় চলমান, জীবনের একটা জিনিস কখনো ধরে রাখা যায় না, সেটা হচ্ছে সময়। সে তো নিজ গতিতে চলতেই থাকে। সময়ের সাথে সাথে মানুষ পরিবর্তন হয়, তাদের মন পরিবর্তন হয়, সম্পর্কও পরিবর্তন হয়। ঠিক তেমনই হচ্ছে ইজান আর পদ্মের সম্পর্কে। আগের তুলনায় তাদের সম্পর্কের বেশ উন্নতিও হয়েছে। পদ্মকে ইজান তার ফ্ল্যাটে নিয়ে এসেছে, কারণ ইজান এখান থেকেই হসপিটালে যায়, পথটা কাছে হয় তার জন্য। ইজান হসপিটালে চলে গিয়েছে তার আগের সময়ে। পদ্ম কাজ করছে একা একা। এখন আর একা থাকতে ভয় লাগে না, আরো ভালোই লাগে। দুপুরে ইজান বাসায় এসে লাঞ্চ করে। কোনো দিনের ব্যতিক্রম হয়নি। বাসায় এসে ইজান শুধু পদ্মকে জ্বালাবে, এটা তার নিত্যদিনের কাজ। পদ্ম গোসল করে একদম ফিটফাট হয়ে বসে আছে। কিছুক্ষণ পর হয়তো ইজান আসবে। প্রতিদিন এক সময় আসার চেষ্টা করে, আজ ভীষণ দেরি হচ্ছে। পদ্ম অপেক্ষা করতে করতে 3:55 বেজে গেল। এখনো ইজান আসছে না কেন সেটাই বুঝছে না। এখন তো দুপুরের খাবার, বিকেলের নাস্তা হয়ে যাবে। পদ্ম এবার দেরি সহ্য করতে না পেরে ইজানকে কল করলো। অনেকক্ষণ যাবৎ রিং হচ্ছে, কিন্তু ইজান রিসিভ করছে না। এক পর্যায়ে পদ্মের রাগ উঠে গেল। অবশেষে ইজান কল রিসিভ করলো। ও পদ্মফুল, কল দিয়েছো? দেখিনি তো। পদ্মের চোখ থেকে নোনা পানি গড়িয়ে পড়ছে। এতক্ষণ না খেয়ে বসেছিল, এখন এটা বলছে। পদ্ম রাগে ক্ষোভে ফোনটা কেটে দিল। ইজান বুঝেছে পদ্মের এই রাগের রহস্য। কিছু দরকারি কাজ থাকাতে আজ সময় মতো যেতে পারেনি। নিশ্চয়ই মেয়েটা না খেয়ে বসেছিল তার জন্য। ইজান নিজে নিজেই বলছে অবশ্যই রাগ করা উচিত। মনে মনে অনেক অনুশোচনা হলো তার। রাত 7টায় ইজান সব কাজ শেষ করে বাসায় এসেছে। চেয়েও তাড়াতাড়ি আসতে পারেনি কাজগুলোর জন্য। কলিং বেল চাপতেই পদ্ম দরজাটা খোলে। ইজান চশমার আড়ালে পদ্মকে এক পলক দেখে নিল। মেয়েটার মুখটা শুকনো শুকনো লাগছে। এখনো কি না খেয়ে আছে নাকি? ইজান নিজের শার্টটাও চেঞ্জ করলো না, শুধু হাতটা ধুয়ে পদ্মের জন্য খাবার নিল। হয়তো পদ্ম এখনো না খেয়ে আছে। নিজের পাপকে মোছানোর জন্য এই পদ্ধতি অবলম্বন করছে। ইজান প্লেট সামনে নিয়ে বসে আছে। দীর্ঘ আধ ঘন্টা যাবৎ এক প্রকার যুদ্ধ করছে খাবার নিয়ে, কিন্তু পদ্ম মুখেই নিচ্ছে না। পদ্মের প্রতি রাগ হলেও সেগুলো চোখ বুজে হজম করে নিচ্ছে। খাও না পদ্মফুল, এত রাগ করার কি আছে? আমি বলেছি তো আমার কাজ ছিল, তাই আসতে পারেনি। পদ্ম না খেলে অসুস্থ হয়ে পড়বে তো। পদ্ম মুখ ফিরিয়ে নিল, অর্থাৎ সে খাবে না। খাবো না আমি, অসুস্থ হলে আপনার কি? আপনার তো আমার প্রতি কোনো রকম ভালোবাসা নেই, তাহলে এমন কেন করছেন? আমি খাবো না, খাবো না। ইজানের মুখটা ছোট হয়ে এলো। খাবো না খাবো না কথাটা শতবার বলা হয়ে গিয়েছে যেন। ইজান কানে শুনতে পায়নি। ইজানের মন চাচ্ছিল পদ্মকে টেনে এক থাপ্পড় দিতে, কিন্তু সে এটা করেনি। পদ্ম এমনিতেই তখন কষ্ট পেয়েছে, এখন থাপ্পড় দিলে তো কথাই বন্ধ করে দিবে মনে হয়। তুমি অসুস্থ হলে আমি কাকে আদর করব বলো? এমন নিষ্ঠুরতম কথাবার্তা বলো না পদ্ম। আমি তো তোমাকে খুব ভালোবাসি আমার পদ্মফুল, খেয়ে নাও, এমন রাগ করতে নেই।
পদ্ম চোখ রাঙালো ইঝানকে। ইঝান মোটেও ভয় পায়নি, উল্টে হাসি পেয়েছিল। দাঁতে দাঁত চেপে হাসি আটকে রাখলো। এভাবে চোখ রাঙিও না পদ্ম, আমি খুব ভয় পেয়েছি। পদ্ম মুখ ভাঙালে। সব নাটক করছে, সে কি কিছু বুঝছে না নাকি? হয়েছে, এবার সরুন এখান থেকে, আমার আর ভালো লাগছে না এসব। আচ্ছা শোনো তাহলে, মেধা প্রেগনেন্ট, তাই ওর সাথে দেখা করতে গিয়েছিলাম। আর আজ পেশেন্টের খুব চাপ ছিল, তাই আসতে পারিনি। এই পর্যন্ত কতবার সরি বলেছি পদ্ম, একবারও কি মাফ করা যায় না? আমার সরিগুলো কি গ্রহণযোগ্য হবে না? মেধা প্রেগনেন্ট শুনে পদ্মের চোখ চিকচিক করছে খুশিতে। এখন তো আর নাচতে মন চাচ্ছে। ইস, মেধা আপু তো একবারও বলেনি তাকে। যাই হোক, সে তো শুনেছে, এই খুশি কোথায় রাখবে? পদ্মের এমন মনে হচ্ছে যেন তার নিজের বাচ্চা হবে। পদ্ম খুশি হয়ে ইঝানের হাত ধরলো। সত্যি মেধা আপু প্রেগনেন্ট? ইঝান স্বাভাবিক কণ্ঠে বলল, জি ম্যাডাম। পদ্ম ইঝানের হাতে থাকা প্লেটের দিকে তাকালো। পরক্ষণেই আবার বলল, আমি ভাত খাবো, কিন্তু কথা হচ্ছে আমাকে মেধা আপুর কাছে নিয়ে যেতে হবে। আমি আপুর সাথে দেখা করব। যদি আপনি রাজি থাকুন তো খাবো, না হলে আপনি আজ আমাকে সারাদিন চেষ্টা করলেও খাওয়াতে পারবেন না। ইঝান রাজি হলো পদ্মের কথায়। পদ্ম খেয়ে দিয়ে এখন রেডি হচ্ছে। ইঝান নিঃশব্দে পদ্মের কাণ্ড কারখানা দেখছে। এক দীর্ঘশ্বাস বেরিয়ে এলো ভিতর থেকে। এই পিচ্ছি মেয়েকে সারা জীবন সহ্য করতে হবে তার। ইঝান পদ্ম মেধার বাসায় আসলো। পদ্ম তো মেধাকে পেয়ে খুব খুশি। মেধাকে ছেড়ে আসতে মন চাচ্ছিল না, কিন্তু ইঝান তাকে নিয়ে চলে এসেছে। কারণ মেধার বাসায় এমনিও অনেক মেহমান ছিল। অন্য সময় হলে রেখে আসতো পদ্মকে, কিন্তু আজ সম্ভব না। ল্যাপটপে এত কি দেখছেন আপনি? ইঝান আধা শোয়া হয়ে ল্যাপটপে কিছু মেডিসিন নিয়ে রিসার্চ করছিল। তার পাশেই পদ্ম শুয়ে আছে। ঘুম আসছিল না, তাই ইঝানের দিকে তাকিয়ে আছে। সে তো ল্যাপটপে ডুবে আছে। আশেপাশে যে কিছু হচ্ছে বলতেও পারবে না বোধহয়। কাজ করছি, তুমি ঘুমাও। কি কাজ করছেন? আপনার কাজ তো শুধু রোগী দেখা, তাহলে এটাই কি করছেন? ইঝান উত্তর দিল না। পদ্ম উঠে বসেছে। পদ্ম ইঝানের থেকে ল্যাপটপ নিয়ে আসলো। ইঝান গলা উঁচু করে বলল, আরে কি করছো, এটা দাও। পদ্ম কিছু না বলে ল্যাপটপটা সরিয়ে ইঝানের গলা জড়িয়ে ধরলো। আমার একটা বাবু লাগবে ডাক্তার সাহেব, মেধা আপুর মতো আমাকেও একটা বাবু এনে দিন। ইঝান হাসছে পদ্মের অপ্রাসঙ্গিক কথা শুনে। সে নিজেই বাচ্চা, আবার আর একটা বাচ্চা চাই। বাচ্চার থেকে বাচ্চা হবে? কোন ভূত এখন মাথায় চেপে বসেছে কি জানি। এখন এই আত পাগলাটাকে সামলাবে কিভাবে? ইঝান বুঝছে না হঠাৎ পদ্ম বাচ্চার জন্য এমন পাগলামো করছে কেন। দিন দিন সীমা অতিক্রম করে ফেলছে মেয়েটা। সারাদিন পদ্মের এমন পেড়া আর সহ্য হচ্ছে না। তুমি এখনো নিজেই বাচ্চা, আবার কোন মুখে বাচ্চার কথা বলো? পদ্ম মুখটা কুঁচকে ফেললো। ইঝানের এই কথা তার পছন্দ হয়নি। আমি আমার মুখ দিয়ে বলেছি আপনার কোনো সমস্যা, আর আমি বাচ্চা? তাহলে আদর করার সময় মনে রাখেন না কেন? ইঝান হো হো করে হেসে উঠল। ইঝানের হাসি পদ্মের ভালো লাগলো না। আদর করা আর বাচ্চা গিফট দেওয়া অনেক পার্থক্য আছে পদ্ম। পদ্মের মন মানলো না ইঝানের কথায়। মেধা আপুর বাচ্চা হবে, তাই এখন তারও বাচ্চা লাগবে। তারপর দুজন প্রেগনেন্ট হয়ে সারাদিন আড্ডা দিবে। আপাতত যে কোনো মূল্যে তার বাচ্চা চাই। আপনার কথা আমি মানতে চাচ্ছি না, আমার একটা বাচ্চা লাগবে ইঝান ভাইয়া। ইঝানের চোখ কপালে। এই পদ্মকে চিনতে পারছে না সে। হতভম্ব হয়ে আছে পুরো বাচ্চার শোকে পাগল হয়ে। এখন বরকে ভাই ডাকছে। পদ্মকে আত পাগল ভেবেছিল, এখন দেখি পুরাই পাগল মেয়েটা। পদ্মের ভাইয়া ডাকা ইঝানের পছন্দ হয়নি। জোর করে নিজের থেকে পদ্মকে সরিয়ে দিল। ইঝান পদ্মের মুখ চেপে ধরলো। খুবই হালকাভাবে ধরেছে, যেন ব্যথা না পায়। গম্ভীর কণ্ঠে বলল, তুমি নিশ্চয়ই তোমার কোনো ভাইকে বিয়ে করনি, রাইট? পদ্ম মাথা নাড়ালো। অর্থাৎ ইঝানের বলা কথাটা সত্যি। তাহলে আর কখনো ভাই ডাকবে না। এসব আমার পছন্দ না পদ্ম। নেক্সট টাইম যেন তোমার মুখে এসব আমি না শুনি, না হলে খুব খারাপ হয়ে যাবে। পদ্ম ইঝানের গালের দাড়িগুলো আলতো করে ছুঁয়ে দিল। আহ্লাদি কণ্ঠে বলল, আচ্ছা বলবো না, কিন্তু আমার একটা বাচ্চা লাগবেই লাগবে। ইঝান বিরক্ত হলো, প্রচুর বিরক্ত সে। আর ভালো লাগছে না পদ্মের এসব কথা শুনতে। নিজে তো পাগল, এখন তাকেও পাগল বানাতে চাচ্ছে। ইঝান ধমক দিল পদ্মকে, সব সময় ফাজলামো করবে না। এখনো বয়স হয়নি বিয়ে করার, তাও বিয়ে হয়েছে মানলাম। এখন আর কিসের পাগলামো শুরু করেছো?
এই বয়সে বাচ্চা না কতটা রিস্ক বোঝো তুমি? শুধু বললেই হয় না সবকিছু, সময় হলে ঠিকই বাচ্চা হবে। এখন চুপচাপ ঘুমাও। পদ্ম কেঁদে দিল ইজানের কথায়। সুন্দর মতো বলতেই তো হতো, এভাবে ধমক দিয়ে বলার কি আছে? মানুষটা দিন দিন খারাপ হয়ে যাচ্ছে, একটুও ভালো করে কথা বলে না। আপনি আমাকে আজ দুবার কাঁদিয়েছেন, আপনার মনে কি একটুও মায়া দয়া নেই? বদলো আর আমার কাছে আসবেন না আপনি। এখন আর আমাকে ভালো লাগে না জানি তো। সোজা সাপটা বলে দিন আমি গ্রামে চলে যাব। প্রচন্ড বিরক্ত হলো ইজান। একে তো সারাদিন শুধু তাকে জ্বালাচ্ছে, তার উপর এখন আবার কাঁদছে। কিছু বললেই কেঁদে দেয়। তার বেশিরভাগ সময়েই ইজান তার কথাগুলো হজম করে নেয়। ছোট মানুষ বলে কোনো রকম কষ্ট দিতে চায় না, উঁচু গলায়ও কথা বলে না। তবে মাঝে মাঝে নিজের এই রাগটাকে কন্ট্রোল করতে পারে না সে। আমার তো সব সময় আমার নিজের ব্যক্তিগত পদ্মফুলকে ভালো লাগে। শোনো, তুমি আর একটু বড় হও, তারপর বাচ্চা নিয়ে ভাববে। ঘুমাও তো পদ্মফুল। ঠিক আছে, তাহলে আপনিও আমাকে আর আদর করতে পারবেন না। যদি আমার কাছে এসেছেন তো দেখবেন পদ্মের আসল রূপ। অসহ্য করলো। পদ্ম অন্যদিকে ফিরে গেল। ইজান পদ্মকে বেশি জোর করলো না। সকালে উঠলে ঠিকই রাগ কমে যাবে। এমন রাগ দেখায় যেন আর কখনো কথা বলবে না। পরে নিজেই আসে কথা বলার জন্য। ইজান পদ্মের পাশ থেকে ল্যাপটপটা নিল। মনে মনে বলছে ভালোই হয়েছে, পদ্ম অন্যদিকে ফিরে শুয়েছে, এখন সে একটু কাজ করতে পারবে। ইজান বেশ খুশি হয়েছে। অতঃপর আবার কাজে মন দিল। সবার ওপরে তার কাজ, পেশা, এগুলো ছাড়া সে কিছুই ভাবতে পারে না। দরকার পড়লে সে পৃথিবীর মায়া ছেড়ে দিবে, তাও নিজের পেশা থেকে এক চুলও নড়বে না। এই একটা জিনিস দিয়ে সে মানুষের সেবা করতে পারে। এর থেকে আর ভালো কাজ কি বা হতে পারে? এজন্যই পেশাটা তার এত পছন্দের। রাত 2টো। ইজানের কাজ শেষ হলো। এখন প্রচন্ড ঘুম পাচ্ছে। চোখ থেকে চশমাটা খুলে রাখলো। তারপর পদ্মের পাশে শুয়ে পড়েছে। পদ্মকে জড়িয়ে ধরার সময় ইজান শুনতে পেল পদ্ম বিড়বিড় করছে, আমার বাচ্চা লাগবে। ইজান পদ্মের ঘুম ঘুম কণ্ঠে এই কথা শুনে হাসলো। ঘুমাচ্ছে তাও বাচ্চার কথা সরছে না মুখ থেকে। এটা পুরোই পাগল। আর এই পাগলটাকে ইজান বেশি পছন্দ করে। পদ্মকে পিছন থেকে জড়িয়ে ধরে পদ্মের ঘাড়ে মুখ লুকালো। এই যে তার এখন বেশ শান্তি লাগছে। যখন পদ্মকে এভাবে জড়িয়ে ধরে মনের ভিতর এক ভালো লাগা কাজ করে। ইজান উঠে পদ্মের সেই ঘুমন্ত মায়াবী চেহারা দেখে নিল। পদ্মকে এভাবে ঘুমাতে দেখে ইজানের মনে হলো তার প্রাণটা যেন এখানেই লুকিয়ে আছে। পদ্মের কানে হালকা করে ওষ্ঠ ছুঁয়ে আবার জড়িয়ে ধরে খুব গভীর ভাবে। সারাদিন পরিশ্রম করে, রাতে একটু শান্তি পদ্মই দেয়। গল্প প্রেমের রং, কলমে মোহনা হক। গল্পের পরবর্তী অংশ আগামীকাল শেয়ার করা হবে। আর আগামী পর্বে আমরা গল্পটিকে শেষ করে দেব। গল্পটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।